Hello, my dear viewers. In this tutorial, we are going to discuss a very important lesson of HSC English first paper textbook. It is in Unit 13, Lesson 3, according to the old edition. But according to the new edition, it is in Unit 2, Lesson 3. The name of the topic is Scientific Breakthroughs We Are Waiting for 1. এখানে দেখুন নতুন শব্দের মধ্যে রয়েছে ব্রেকথ্রু। ব্রেকথ্রু হচ্ছে নাউন, এর মানে হচ্ছে সাফল্য। এটার আমরা সিনোনিম বলবো সাকসেস অথবা প্রোগ্রেস অথবা হেডওয়ে অথবা ডিসকভারি অথবা অ্যাডভান্সমেন্ট অথবা অ্যাডভান্স অথবা এনহ্যান্সমেন্ট অথবা ইমপ্রুভমেন্ট অথবা স্টেপ অথবা ইনোভেশন ইত্যাদি। অর্থাৎ বিশাল কোনো সাফল্যকে বোঝানো হয় এই ব্রেকথ্রু দ্বারা। তার মানে অর্থ দাঁড়াচ্ছে সায়েন্টিফিক ব্রেকথ্রু মানে কি বৈজ্ঞানিক বিশাল সাফল্য। উই আর ওয়েটিং ফর, যার জন্য আমরা অপেক্ষা করছি। এটা 1 নাম্বার, আবার এরকম 2 নম্বরে আছে পরবর্তী লেসনে। তাহলে এটার বাংলা দাঁড়াচ্ছে এরকম যে বিরাট বৈজ্ঞানিক সাফল্য যার জন্য আমরা অপেক্ষা করছি। এবার আমরা মূল লেসনের দিকে চলে যাই। দেখুন প্রথমেই রয়েছে ডিএনএ কম্পিউটার। ইমাজিন হ্যাভিং অ্যান আইপড ক্যাপাবল অফ হোল্ডিং থাউজেন্ডস অফ ইয়ার্স অফ হাই ডেফিনেশন ভিডিও। এখানে নতুন শব্দের মধ্যে রয়েছে ইমাজিন। ইমাজিন হলো ভার্ব, এর মানে হচ্ছে কল্পনা করা। তাহলে এটা সিনোনিম আমরা কি বলবো? এনভিসিস মানে কল্পনা করা, ড্রিম মানে স্বপ্ন দেখা অথবা কল্পনা করা, এনভিশন এটাও কল্পনা করা, ফ্যান্সি কোন কল্পনার জগতে কোনো কিছু চিন্তা করা, কনসেপচুয়ালাইজ কোনো ধারণা করা অথবা কল্পনা করা, প্রিজিউম কল্পনা করা, এক্সপেক্ট অথবা অ্যাজিউম অথবা সাপোজ অথবা থিঙ্ক থিঙ্ক মানে চিন্তা করা অর্থাৎ কল্পনা করা, গেস মানে অনুমান করা অথবা কল্পনা করা। তারপরে কনজেকচার আমরা বলতে পারি, কনজেকচার মানে কোনো কিছু অনুমান করা কল্পনা করা। তারপরে সারমাইজ অথবা কনসিভ, কনসিভ মানে কোনো কিছু অনুমান করা বা বুঝতে পারা বা কল্পনা করা ইত্যাদি। তাহলে দেখুন ইমাজিন মানে হচ্ছে কল্পনা করা, যেটার বেশ কিছু সিনোনিম আমরা শিখে নিয়েছি। আর এখানে নতুন শব্দের মধ্যে রয়েছে ক্যাপাবল। ক্যাপাবল হচ্ছে অ্যাডজেক্টিভ, যার মানে হচ্ছে কোনো কিছুর জন্য যোগ্য বা দক্ষ অথবা ক্ষমতা সম্পন্ন। তাহলে এটার সিনোনিম আমরা কি বলবো? এর সিনোনিম আমরা বলতে পারি এফিশিয়েন্ট অথবা প্রফিশিয়েন্ট অথবা আমরা বলতে পারি অ্যাপ্ট অথবা অ্যাডেপ্ট অথবা এবল অথবা কম্পিটেন্ট অথবা অ্যাকমপ্লিসড। এর সবগুলোই মানে হচ্ছে কোনো কিছু করতে যোগ্য অথবা দক্ষতা সম্পন্ন অথবা ক্ষমতা সম্পন্ন। আর এইখানে দেখুন হোল্ড থেকে এসেছে হোল্ডিং। হোল্ড মানে কোনো কিছু ধারণ করা, এটা আমরা জানি। তারপরে দেখুন এইখানে নতুন একটি টার্ম আছে হাই ডেফিনেশন ভিডিও। তার মানে আমরা যেটিকে সংক্ষেপে বলি এইচডি। এইচডি হচ্ছে হাই ডেফিনেশন। এটার বাংলাটা আমরা কি বলবো? উচ্চ ক্ষমতা সম্পন্ন ভিডিও। তাহলে এই সেন্টেন্সটির অর্থ কেমন হয় সেটা আমরা প্রথমে ভেঙে ভেঙে করার চেষ্টা করি। ইমাজিন কল্পনা করুন, হ্যাভিং অ্যান আইপড আপনার একটি আইপড আছে, এরকম ভাবে কল্পনা করুন। ধরুন আপনার একটি আইপড আছে। ক্যাপাবল অফ হোল্ডিং থাউজেন্ডস অফ ইয়ার্স অফ হাই ডেফিনেশন ভিডিও, যেই আইপডটি হাজারো বছরের এইচডি ভিডিও ধারণ করতে সক্ষম, এরকম একটি আইপড আপনার রয়েছে, এটা আপনি কল্পনা করুন। তাহলে এই পুরো সেন্টেন্সটির অর্থ কেমন দাঁড়ায় দেখুন। উচ্চ ক্ষমতা সম্পন্ন হাজার হাজার বছরের ভিডিও ধারণ করতে সক্ষম এইরকম একটি আইপড আপনার রয়েছে, এটা আপনি ভাবুন বা কল্পনা করুন। আর ডিএনএ কম্পিউটার উড মেক সাচ এ ডিভাইস ভেরি পসিবল। এখানে দেখুন নতুন শব্দের মধ্যে রয়েছে ডিভাইস, কোনো যন্ত্রকে বোঝায় বা যন্ত্র কৌশল, এটি নাউন। তাহলে এটার সিনোনিম আমরা কি বলবো? এর সিনোনিম আমরা বলতে পারি মেশিন অথবা মেথড অথবা কন্ট্রাইভেন্স অথবা আইডিয়া অথবা ইনভেনশন ইত্যাদি। আর দেখুন এখানে একটি শব্দ রয়েছে পসিবল। পসিবল হচ্ছে অ্যাডজেক্টিভ, এর মানে হচ্ছে সম্ভাব্য অথবা সম্ভবপর। তাহলে এটার সিনোনিম আমরা কি বলতে পারি? এটার সিনোনিম আমরা বলতে পারি অ্যাচিভেবল, অর্থাৎ যা অর্জন করা সম্ভব এরকম, তার মানে সম্ভবপর। তারপর আমরা বলতে পারি অ্যাটেইনেবল, এটার মানে হচ্ছে যা অর্জন করা সম্ভব,
অথবা ডুয়েবল, যা করা সম্ভব এরকম, অথবা আমরা বলতে পারি ফিজিবল, অর্থাৎ যেটা করা সম্ভব অথবা যার বাস্তবতা রয়েছে এরকম। তাহলে এই পুরো সেন্টেন্সটির অর্থ কেমন হয় দেখুন। আ ডিএনএ কম্পিউটার উড মেক সাচ আ ডিভাইস ভেরি পসিবল। অর্থাৎ একটা ডিএনএ কম্পিউটার এই ধরনের যন্ত্র কৌশলকে অথবা যন্ত্রকে খুবই সম্ভবপর করে তুলবে। ডিএনএ ইজ দ্য সাবস্ট্যান্স দ্যাট লিভিং অর্গানিজমস ইউজ টু স্টোর জেনেটিক ইনফরমেশন। এইখানে দেখুন নতুন শব্দের মধ্যে রয়েছে সাবস্ট্যান্স, এর মানে হচ্ছে পদার্থ, এটি নাউন। এর সিনোনিম আমরা কি বলতে পারি? ম্যাটেরিয়াল অথবা ম্যাটার অথবা স্টাফ ইত্যাদি। আর এখানে দেখুন লিভিং অর্গানিজম, অর্গানিজম এটা হলো নাউন, এর বাংলাটা হলো প্রাণী অথবা জীব। আর লিভিং অর্গানিজম মানে হচ্ছে জীবন্ত কোনো প্রাণী বা জীবকে বোঝায়। এরপরে দেখুন স্টোর, এটি একটি ভার্ব, এর মানে মজুত করা বা জমা রাখা অর্থাৎ সেভ। তারপরে দেখুন জেনেটিক ইনফরমেশন, জিন থেকে এসেছে জেনেটিক, এটি অ্যাডজেক্টিভ অর্থাৎ বংশগত বা বংশগতি সম্বন্ধীয় বা বংশগতি সম্পর্কিত, এটি অ্যাডজেক্টিভ। তাহলে সেন্টেন্সটির অর্থ কেমন দাঁড়ায় দেখুন, আমরা ভেঙে ভেঙে প্রথমে করার চেষ্টা করি। ডিএনএ ইজ দ্য সাবস্টেন্স, ডিএনএ হচ্ছে সেই নির্যাস পদার্থ অথবা সেই পদার্থটি, কোন পদার্থটি? দ্যাট লিভিং অর্গানিজমস ইউজ, যা জীবন্ত প্রাণীরা ব্যবহার করে। কি কাজে ব্যবহার করে? টু স্টোর জেনেটিক ইনফরমেশন, বংশগতির তথ্য সংরক্ষণ করার জন্য। তার মানে পুরো সেন্টেন্সটির অর্থ কেমন দাঁড়াচ্ছে দেখুন। ডিএনএ হলো একটি পদার্থ যা জীবিত প্রাণীদের বংশগতি বিষয়ক তথ্য মজুত করতে ব্যবহার করা হয়। এরপরে সেন্টেন্সটি দেখুন। হোয়াট মেক্স ডিএনএ স্পেশাল ইজ দ্যাট ইট ইজ এক্সট্রিমলি এফিশিয়েন্ট when it comes to storing information in a limited space। এখানে দেখুন নতুন শব্দের মধ্যে রয়েছে স্পেশাল, এটি অ্যাডজেক্টিভ, এর মানে হচ্ছে বিশেষত বা বিশেষ বৈশিষ্ট্যপূর্ণ বা বিশেষ অথবা বিশিষ্ট এই অর্থে। তাহলে এটার সিনোনিম আমরা কি বলবো? সিঙ্গুলার অথবা অ্যালোন অথবা পার্টিকুলার অথবা ওয়ান অথবা ইউনিক ইত্যাদি। আর এইখানে একটি শব্দ আছে দেখুন এক্সট্রিমলি, এক্সট্রিম অ্যাডজেক্টিভ, এক্সট্রিমলি অ্যাডভার্ব। এক্সট্রিমলি মানে হচ্ছে চরমভাবে বা খুব বেশি পরিমাণে। তাহলে এটার সিনোনিম আমরা কি বলবো? এর সিনোনিম আমরা বলতে পারি ভেরি অথবা এক্সেপশনালি, অর্থাৎ ব্যতিক্রম টাইপের, অর্থাৎ যা খুব বেশি পরিমাণে বোঝানোর জন্য ব্যবহার করা হয়। তারপরে অ্যাকিউটলি, মারাত্মকভাবে মানে চরমভাবে। এরপরে স্পেশালি আমরা বলতে পারি, তারপরে এক্সট্রা অর্ডিনারিলি বলতে পারি, ট্রেমেন্ডাসলি অথবা ইমেন্সলি মানে খুব গভীরভাবে, গাঢ়ভাবে বা চরমভাবে বোঝানোর জন্য আমরা ব্যবহার করি, অথবা ভাস্টলি বা হিউজলি অথবা টেরিফিক্যালি ইত্যাদি, অর্থাৎ চরমভাবে অথবা খুব বেশি পরিমাণে, মারাত্মকভাবে ইত্যাদি। আর পরের শব্দটি দেখুন এফিশিয়েন্ট, এফিশিয়েন্ট হচ্ছে অ্যাডজেক্টিভ, মানে কোনো কিছুর জন্য দক্ষ অথবা যোগ্য, অর্থাৎ এই ক্যাপাবল যে শব্দটি সেটারই সিনোনিম হিসেবে আমরা এফিশিয়েন্ট ব্যবহার করতে পারি। তাহলে এটার সিনোনিম আমরা কি বলবো? এফিশিয়েন্ট মানে দক্ষ বা যোগ্য, এটার সিনোনিম হিসেবে আমরা বলতে পারি ইফেক্টিভ অথবা ক্যাপাবল অথবা কম্পিটেন্ট অথবা এবল অথবা অ্যাক্টিভ অথবা লজিক্যাল অথবা প্রফিশিয়েন্ট ইত্যাদি। এখানে তেমন কোনো নতুন শব্দ নেই, তাহলে আমরা সেন্টেন্সটির অর্থ করার চেষ্টা করি ভেঙে ভেঙে। হোয়াট মেক্স ডিএনএ স্পেশাল, ডিএনএ কে যেই জিনিসটি বিশেষত্ব দান করে তা হলো কি? সেটা ইজ দ্যাট, সেটা হলো ইট ইজ এক্সট্রিমলি এফিশিয়েন্ট, এটা চরমভাবে দক্ষ। কি কাজের জন্য এই ডিএনএ দক্ষ? when it comes to storing information in a limited space, যখন খুব স্বল্প জায়গায় তথ্য ধারণ করার প্রশ্নটা আসে। তাহলে এই পুরো সেন্টেন্সটির অর্থ কেমন দাঁড়ায় দেখুন। ডিএনএ কে যা বিশেষত দান করেছে তা হলো খুব স্বল্প পরিমাণ জায়গায় তথ্য সংরক্ষণ করা বা মজুত করার ক্ষেত্রে এই ডিএনএ হচ্ছে অত্যন্ত বেশি দক্ষ বা যোগ্য। এরপরের সেন্টেন্সটি দেখুন। জাস্ট 1 মিলিগ্রাম অফ ডিএনএ ইজ ক্যাপেবল অফ হোল্ডিং
অল দ্য প্রিন্টেড ম্যাটেরিয়াল ইন দ্য ওয়ার্ল্ড। এখানে দেখুন নতুন শব্দের মধ্যে রয়েছে প্রিন্টেড, অর্থাৎ যা প্রিন্ট করা হয়েছে, অর্থাৎ যা ছাপানো হয়েছে এমন। আর ম্যাটেরিয়াল মানে তো বিভিন্ন বস্তু বা জিনিসকে বোঝায়, আমরা জানি। তাহলে এই সেন্টেন্সটির অর্থ কেমন হয় দেখুন, আমরা প্রথমে ভেঙে ভেঙে করার চেষ্টা করি। জাস্ট 1 মিলিগ্রাম অফ ডিএনএ, ঠিক 1 মিলিগ্রাম ডিএনএ ইজ ক্যাপেবল অফ হোল্ডিং, অর্থাৎ সেটা ধারণ করতে সক্ষম। কি ধারণ করতে সক্ষম? অল দ্য প্রিন্টেড ম্যাটেরিয়াল ইন দ্য ওয়ার্ল্ড, পৃথিবীর সকল ছাপানো জিনিসপত্রকে ধারণ করতে সক্ষম। তার মানে সেন্টেন্সটির অর্থ কি দাঁড়াচ্ছে দেখুন, ঠিক 1 মিলিগ্রাম ডিএনএ পৃথিবীর সকল ছাপানো বস্তুকে ধারণ করতে সক্ষম। এর পরের সেন্টেন্সটি দেখুন, ডিএনএ কম্পিউটিং ইজ কারেন্টলি ইন ইটস ইনফ্যান্সি উইথ প্রোটোটাইপস সাচ এস মায়া 2 অনলি ক্যাপেবল অফ শোয়িং দ্য কনসেপ্ট। দেখুন এখানে নতুন শব্দের মধ্যে রয়েছে কারেন্টলি, মানে হলো বর্তমানে, অর্থাৎ অ্যাট প্রেজেন্ট এই অর্থে ব্যবহার করা হয়, বা নাও। আর ইনফ্যান্সি এই শব্দটি নতুন। ইনফ্যান্সি মানে হলো শৈশবকাল বা উন্মেষকাল বা প্রাথমিক অবস্থা, এটি নাউন। এরপরে দেখুন নতুন শব্দের মধ্যে রয়েছে প্রোটোটাইপ। প্রোটোটাইপ হচ্ছে নাউন, এর মানে হচ্ছে মূল রূপ অথবা আদি রূপ। তাহলে এটার আমরা সিনোনিম কি বলতে পারি? আমরা বলতে পারি প্যাটার্ন, অর্থাৎ কোনো কিছুর ধরন বা আকৃতি বা আকার বা একটা রূপ, স্বরূপকে বোঝানো হয়। অথবা টাইপ অথবা আর্কিটাইপ অথবা এক্সাম্পল অথবা মডেল। কোনো মডেল, টাইপ, আকার, আকৃতি এইগুলোকে বোঝানো হয় হচ্ছে প্রোটোটাইপ দ্বারা। এরপরে দেখুন কনসেপ্ট। কনসেপ্ট হচ্ছে ধারণা অর্থাৎ আইডিয়া। তাহলে দেখুন এই সেন্টেন্সটির অর্থ কেমন দাঁড়ায়। ডিএনএ কম্পিউটিং ইজ কারেন্টলি ইন ইটস ইনফ্যান্সি। ডিএনএ কম্পিউটিং এখনো তার প্রাথমিক অবস্থায় অর্থাৎ শৈশব অবস্থায় রয়ে গেছে। উইথ প্রোটোটাইপস সাচ এস মায়া 2, এটার যে প্রোটোটাইপ অর্থাৎ আদি রূপ রয়েছে যেমন মায়া 2, সেটা কি করে দেখুন, অনলি ক্যাপেবল অফ শোয়িং দ্য কনসেপ্ট, যা শুধু এটার ধারণা প্রদর্শন করতে পারে বা প্রদর্শন করতে সক্ষম। তাহলে পুরো সেন্টেন্সটির অর্থ কেমন দাঁড়াচ্ছে দেখুন, ডিএনএ কম্পিউটার প্রক্রিয়া অর্থাৎ ডিএনএ কম্পিউটিং বর্তমানে প্রাথমিক অবস্থায় রয়ে গেছে, যেমন মায়া 2 কেবল এর ধারণা প্রদর্শনে সক্ষম। আমরা একটু সামনে এগিয়ে যাই। ইফ ডিএনএ কম্পিউটিং ইজ পারফেক্টেড, computers will become capable of holding amounts of information that are hard to imagine by today's standard. দেখুন এখানে নতুন শব্দের মধ্যে রয়েছে পারফেক্টেড, এটি ভার্বের পাস্ট পার্টিসিপল, অর্থাৎ যথাযথ হওয়া বা অ্যাকুরেট হওয়া, কোনো কিছুর জন্য যোগ্য হওয়া বা দক্ষ হওয়া, সঠিক রূপ প্রকাশ করা ইত্যাদি। এরপরে দেখুন স্ট্যান্ডার্ড, মানদণ্ড, এটা আমরা জানি। তাহলে পুরো সেন্টেন্সটির অর্থ কেমন দ্বারা আমরা একটু ভেঙে ভেঙে করার চেষ্টা করি। ইফ ডিএনএ কম্পিউটিং ইজ পারফেক্টেড, যদি ডিএনএ কম্পিউটার পরিপূর্ণতা লাভ করে, অর্থাৎ যদি ডিএনএ গণনা প্রক্রিয়া যথার্থ রূপ লাভ করে, তাহলে কি হবে, কম্পিউটারস উইল বিকাম ক্যাপেবল অফ হোল্ডিং, তাহলে কম্পিউটার ধারণ করতে সক্ষম হবে। কি ধারণ করতে সক্ষম হবে? অ্যামাউন্টস অফ ইনফরমেশন, বিশাল তথ্য ধারণ করতে সক্ষম হবে। দ্যাট আর হার্ড টু ইমাজিন, যা কল্পনা করা কঠিন। বাই টুডেস স্ট্যান্ডার্ড, আজকের মানদণ্ডে যেটা কল্পনা করা অনেকটা কঠিন। তাহলে পুরো সেন্টেন্সটির অর্থ কেমন হয় দেখুন, যদি ডিএনএ কম্পিউটার পরিপূর্ণতা লাভ করে, তাহলে কম্পিউটারগুলো অসংখ্য তথ্য ধারণ করতে সক্ষম হবে, যা আজকের মানদণ্ডে কল্পনা করা অনেকটা কঠিন। এবার আমরা পরের টপিকটিতে চলে যাই। পার্মানেন্ট মুন বেস, চাঁদে স্থায়ী বসতি। পার্মানেন্ট হচ্ছে স্থায়ী। তাহলে এই পার্মানেন্ট অ্যাডজেক্টিভটির সিনোনিম আমরা কি বলতে পারি?
সিজলেস অর্থাৎ যা কখনো বন্ধ হয় না, বিরতিহীন অর্থাৎ স্থায়ী, ডেথলেস যার কোনো মৃত্যু নেই, এটাও স্থায়ী অর্থে ব্যবহার করা হয়। এন্ডলেস যার কোনো শেষ নেই, তার মানে পার্মানেন্ট অথবা এন্ডলেস অর্থাৎ স্থায়ী। তারপরে আমরা বলতে পারি ইটারনাল, চিরন্তন। তারপরে বলতে পারি ফিক্সড অর্থাৎ যা অনর হিসেবে কাজ করে, নরসর নেইজার। তারপর আমরা বলতে পারি এভার লাস্টিং, যা সবসময় টিকে থাকে, তার মানে স্থায়ী। এই হলো আমাদের পার্মানেন্টের সিনোনিম, যার অর্থ হচ্ছে স্থায়ী। আর মুন মানে চাঁদ, এটা আমরা জানি। আর বেস হচ্ছে কোনো ফাউন্ডেশন বা ভিত্তি বা বসতি। তাহলে আমরা পার্মানেন্ট মুন বেস এর অর্থ করতে পারি এরকম যে চাঁদে স্থায়ী বসতি। এবার দেখুন, ever since setting up human habitation in space was first imagined, it was thought that the moon would be the first object to be colonized since it was closest to earth. এইখানে দেখুন নতুন শব্দগুলো কি কি রয়েছে তা আমরা শিখে নেই। হ্যাবিটেশন, এটি হচ্ছে নাউন, এর মানে হচ্ছে আবাসস্থান বা বসতি। তাহলে এটার সিনোনিম আমরা কি বলতে পারি? রেসিডেন্সি অথবা অ্যাবোট অথবা অ্যাকোমোডেশন অথবা ডুয়েলিং অথবা হোম অর্থাৎ বাড়ি, আবাসস্থান বা বসতি। এরপরে দেখুন অবজেক্ট, কোনো বস্তুকে বোঝানো হয়, অর্থাৎ আর্টিকেল, ম্যাটার, থিং, স্টাফ ইত্যাদি কোনো বস্তু বা বিষয়। এরপরে কলোনাইজড, কলোনি থেকে কলোনাইজড এসেছে। কলোনি হচ্ছে উপনিবেশ, আর কলোনাইজ হলো ভার্ব, কলোনি নাউন। তাহলে এই কলোনাইজ মানে হলো কি? উপনিবেশ স্থাপন করা অথবা বসতি স্থাপন করা। আর ক্লোজ, ক্লোজার, ক্লোজেস্ট, ক্লোজেস্ট হচ্ছে সুপারলেটিভ ডিগ্রি, সবচেয়ে কাছাকাছি এই অর্থে। তাহলে দেখুন এই সেন্টেন্সটির অর্থ কি আমরা ভেঙে ভেঙে করার চেষ্টা করি। প্রথমে, এভার সিন্স সেটিং আপ হিউম্যান হ্যাবিটেশন ইন স্পেস ওয়াজ ফার্স্ট ইমাজিনড, অর্থাৎ মহাকাশে মানব বসতি স্থাপন করার কল্পনার সময় থেকেই ইট ওয়াজ থট দ্যাট, এটা ভাবা হতো যে দ্য মুন উড বি দ্য ফার্স্ট অবজেক্ট, চাঁদ হবে সবচেয়ে প্রথম বস্তু, টু বি কলোনাইজড, বসতি গাড়ার ক্ষেত্রে বা বসতি স্থাপনের ক্ষেত্রে চাঁদ হবে প্রথম বস্তু বা স্থান। সিন্স ইট ওয়াজ ক্লোজেস্ট টু আর্থ, যেহেতু এটা পৃথিবীর সবচেয়ে কাছাকাছি। তাহলে পুরো সেন্টেন্সটির অর্থ কেমন দাঁড়ায় দেখুন। মহাশূন্যে প্রথম মানব বসতি স্থাপনের কল্পনা করার পর থেকেই এটা ভাবা হতো যে চাঁদই হবে বসতি স্থাপনের প্রথম বস্তু, যেহেতু এটা পৃথিবীর খুব কাছাকাছি। In 1969, when man first walked on the moon, a permanent colony suddenly appeared to be very achievable. দেখুন এখানে নতুন শব্দের মধ্যে রয়েছে সাডেনলি, এটি অ্যাডভার্ব মানে হঠাৎ করে, অ্যাব্রাপ্টলি বা কুইকলি এই অর্থে মানে হঠাৎ করে। আর অ্যাপিয়ার ভার্ব থেকে এসেছে অ্যাপিয়ার্ড। অ্যাপিয়ার মানে হলো কি? দৃষ্টিগোচর হওয়া অথবা প্রকাশিত হওয়া বা আমাদের কাছে আবির্ভূত হওয়া ইত্যাদি। তাহলে এটার আমরা সিনোনিম কি বলতে পারি? ম্যাটেরিয়ালাইজ অথবা শো অথবা ইমার্স। এরপরে আরেকটি শব্দ হচ্ছে অ্যাচিভেবল। অ্যাচিভেবল হচ্ছে অর্জনযোগ্য, এটি হলো অ্যাডজেক্টিভ, তার মানে অ্যাটেইনেবল বা অবটেইনেবল, অর্থাৎ যা অর্জনযোগ্য বা অর্জন করার মতো। তাহলে এই সেন্টেন্সটির অর্থ কেমন দেখুন, আমরা প্রথমে ভেঙে ভেঙে অর্থ করার চেষ্টা করি। ইন 1969, 1969 সালে, when man first walked on the moon, যখন মানুষ প্রথমে চাঁদে হাঁটলো, a permanent colony suddenly appeared, তখন হঠাৎ করেই একটি স্থায়ী বসতি আমাদের দৃষ্টিগোচর হলো। টু বি ভেরি অ্যাচিভেবল, যা অর্জন করার মতো, অর্থাৎ অর্জন করার মতো এরকম একটি স্থায়ী বসতি আমাদের সামনে ভেসে আসলো। তার মানে পুরো সেন্টেন্সটির অর্থ কেমন দাঁড়ায় দেখুন। 1969 সালে যখন মানুষ প্রথমে চাঁদে হাঁটলো, ঠিক তখনই একটা স্থায়ী বসতি স্থাপন সম্ভবপর মনে হয়েছিল। However, for a variety of reasons, both economical and technical, the project was never truly attempted.
এখানে দেখুন নতুন শব্দের মধ্যে রয়েছে ভ্যারাইটি। এটি হচ্ছে নাউন, এর বাংলা হচ্ছে বৈচিত্র্য অথবা পার্থক্য অথবা বিবিধ রকম বা বিভিন্নতা ইত্যাদি। তাহলে এটার সিনোনিম আমরা কি বলতে পারি? ডিফারেন্স অথবা মাল্টিফর্মিটি অথবা ডাইভার্সিটি অথবা ভেরিয়েশন ইত্যাদি। এ ভ্যারাইটি অফ রিজনস অর্থ হচ্ছে নানা কারণে, এই অর্থে ব্যবহার করা হয়েছে। ইকোনমিক্যাল আমরা জানি এটা হচ্ছে অর্থনৈতিক, আর টেকনিক্যাল হচ্ছে যান্ত্রিক, এটিও অ্যাডজেক্টিভ। আর এরপরে দেখুন অ্যাটেম্পটেড, অ্যাটেম্পট ভার্ব থেকে এসেছে। অ্যাটেম্পট নাউন ভার্ব দুটি হিসেবেই ব্যবহার করা যায়, এখানে ভার্ব হিসেবে ব্যবহার করা হয়েছে। অ্যাটেম্পট মানে প্রচেষ্টা করা অথবা কোনো কাজের উদ্যোগ গ্রহণ করা অথবা চেষ্টা চালানো। তাহলে এটার সিনোনিম আমরা কি বলতে পারি? এন্ডিভার অথবা ট্রাই অথবা এসে অথবা সিক অথবা স্ট্রাইভ ইত্যাদি। তাহলে দেখুন এই সেন্টেন্সটির অর্থ কেমন হয়। হাওয়ার সে যাই হোক, ফর আ ভ্যারাইটি অফ রিজনস নানা ধরনের কারণের জন্য, বোথ ইকোনমিক্যাল অ্যান্ড টেকনিক্যাল অর্থনৈতিক এবং যান্ত্রিক এরকম নানাবিধ কারণে কি হয়েছে দেখুন, দ্য প্রজেক্ট ওয়াজ নেভার ট্রুলি অ্যাটেম্পটেড এই প্রকল্পটির সত্যিকার অর্থে কোনো উদ্যোগ নেওয়া হয়নি। তাহলে পুরো সেন্টেন্সটির অর্থ কেমন দাঁড়ায় দেখুন। সে যাই হোক, অর্থনৈতিক এবং যান্ত্রিক নানাবিধ কারণে সত্যিকার অর্থে এই প্রকল্পটি নিয়ে কখনো উদ্যোগ গ্রহণ করা হয়নি। However, NASA currently has plans to have one constructed by 2024. সে যাই হোক, বর্তমানে নাসার 2024 সালের মধ্যে একটা বসতি নির্মাণের পরিকল্পনা রয়েছে। দেখুন নাসা কারেন্টলি হ্যাজ প্ল্যান্স, নাসার পরিকল্পনা রয়েছে বর্তমানে। কিসের পরিকল্পনা? টু হ্যাভ ওয়ান কনস্ট্রাক্টেড, একটা যাতে বসতি ওখানে স্থাপন করা যায় সেই ধরনের পরিকল্পনা রয়েছে। কত সালের মধ্যে? বাই 2024, 2024 সালের মধ্যে একটা বসতি স্থাপনের পরিকল্পনা বর্তমানে নাসার রয়েছে। এরপরে সামনে আমরা এগিয়ে যাই। দেখুন দ্য ইউরোপিয়ান স্পেস এজেন্সি অর্থাৎ এসা অলসো হ্যাজ প্ল্যান্স টু কনস্ট্রাক্ট আ মুন বেস বাই 2025। ইউরোপিয়ান স্পেস এজেন্সি অর্থাৎ যেটাকে আমরা এসা বলে থাকি, তারও একটা পরিকল্পনা রয়েছে কি করার? টু কনস্ট্রাক্ট আ মুন বেস, চাঁদে বসতি স্থাপনের একটা পরিকল্পনা তাদেরও রয়েছে। কত সাল নাগাদ? বাই 2025, 2025 সালের মধ্যে এরকম একটি বসতি চাঁদে স্থাপন করার পরিকল্পনা এশার রয়েছে, অর্থাৎ ইউরোপিয়ান স্পেস এজেন্সির রয়েছে। তাহলে এই সেন্টেন্সটির পুরোপুরি অর্থ কেমন দাঁড়ায় দেখুন। ইউরোপিয়ান স্পেস এজেন্সির অর্থাৎ এশার 2025 সালের মধ্যে চাঁদে একটা ভিত্তি স্থাপনের পরিকল্পনা রয়েছে। জাপান অ্যান্ড ইন্ডিয়া অলসো ইজ হ্যাভ প্ল্যান্স টু হ্যাভ এ বেস বাই 2030। জাপান এবং ইন্ডিয়ারও কিন্তু 2030 সালের মধ্যে একটি ভিত্তি স্থাপনের পরিকল্পনা রয়েছে। দ্য বিগেস্ট ব্যারিয়ার টু এ বেস ইজ মানি। এইখানে দেখুন নতুন শব্দের মধ্যে রয়েছে ব্যারিয়ার। ব্যারিয়ার হচ্ছে বাধা, এটি নাউন। তাহলে এটা সিনোনিম আমরা কি বলবো? অবস্টাকল অথবা অবস্ট্রাকশন অথবা বার মানে বাধা। তাহলে সেন্টেন্সটির অর্থ কেমন দাঁড়ায়? দ্য বিগেস্ট ব্যারিয়ার, সবচেয়ে বড় বাধা কি করতে? টু এ বেস অর্থাৎ একটা ভিত্তি স্থাপনের জন্য সবচেয়ে বড় বাধা সেটা কি? ইজ মানি, সেটা হলো অর্থ। তার মানে ভিত্তি স্থাপনের সবচেয়ে বড় বাধা হলো অর্থ। মেনি পিপল উইদিন নাসা ইনক্লুডিং বাজ অল্ড্রিন have criticized the building of a moon base, saying that NASA should put more focus on different issues like clean energy. দেখুন এখানে নতুন শব্দের মধ্যে রয়েছে ক্রিটিসাইজ। ক্রিটিসিজম নাউন, ক্রিটিসাইজ ভার্ব। ক্রিটিসাইজ হচ্ছে সমালোচনা করা। তাহলে এটা সিনোনিম আমরা কি বলতে পারি? ডেপ্রিকেট অথবা সেন্সর অথবা কন্ডেম অথবা মেলাইন অথবা রিপ্রোবেট, মানে যেটা নিয়ে তর্ক বিতর্ক করা, যেটা নিয়ে বিতর্ক তোলা অথবা সমালোচনা করা অথবা কোনো কিছু সম্বন্ধে খারাপ কিছু বলা ইত্যাদি। আর দেখুন ফোকাস, ফোকাস হচ্ছে
কোনো কিছুর উপরে নজর দেয়া। এটি নাউন এবং ভার্ব দুটা হিসেবে ব্যবহার করা যায়, তবে এখানে নাউন হিসেবে ব্যবহার করা হয়েছে। অ্যাটেনশন মানে মনোযোগ অথবা নজর এই অর্থে ব্যবহার করা হয়েছে। তাহলে দেখুন এই পুরো সেন্টেন্সটির অর্থ কেমন দাঁড়ায়, আমরা ভেঙে ভেঙে করার চেষ্টা করি। মেনি পিপুল উইদিন নাসা, নাসার মধ্যেই অনেক লোক, ইনক্লুডিং বাজ অল্ড্রিন, বাজ অল্ড্রিন সহ নাসার মধ্যে অনেক লোকই আছে যারা কি করেছে, হ্যাভ ক্রিটিসাইজড দ্য বিল্ডিং অফ এ মুন বেস, যারা চাঁদে এরকম কোনো বসতি স্থাপনের ব্যাপারে বা ব্যাপারটি নিয়ে সমালোচনা করেছে। সেইং দ্যাট নাসা শুড পুট মোর ফোকাস, তারা এই কথা বলে সমালোচনা করেছে যে নাসার উচিত আরো বেশি মনোযোগ দেয়া বা নজর দেয়া কিসের উপরে, অন ডিফারেন্ট ইস্যুস, নানা বিষয়ের উপরে নজর দেয়া। যেমন কিরকম হতে পারে, লাইক ক্লিন এনার্জি, অর্থাৎ ক্লিন এনার্জির মতো এরকম নানান বিষয় রয়েছে, সেই বিষয়গুলোর প্রতি নাসার উচিত আরো বেশি মনোযোগ দেয়া। তাহলে পুরো সেন্টেন্সটির অর্থ কেমন হয় দেখুন। বাজ অল্ড্রিন সহ নাসার অনেক ব্যক্তি চাঁদের ভূখণ্ডে ভবন নির্মাণের সমালোচনা করেছেন। তারা বলেন যে ক্লিন এনার্জির মতো নানা বিষয়ে নাসার উচিত অনেক বেশি মনোযোগ দেয়া। আর তারপরে দেখুন আরো দুটি টপিক রয়েছে, এটা আমরা পরের টিউটোরিয়ালটিতে শিখব। এখন আমরা এই দুটি টপিকের উপরে একটি ফ্লোচার্ট তৈরি করব। তাহলে আজকে আমরা ডিএনএ কম্পিউটারের উপরে একটি ফ্লোচার্ট তৈরি করে নেই খুব দ্রুত। এখান থেকে যে কোশ্চেন হতে পারে, মাল্টিপল চয়েস কোশ্চেন অথবা কোশ্চেন আনসার, সেটা এই প্যাসেজটি সুন্দরভাবে বুঝে নিলে আপনারা ইজিলি পারবেন। তবে বিশেষ করে যে সিনোনিম অ্যান্টোনিমগুলো আমি বলে দিলাম সেগুলো থেকে সাধারণত মাল্টিপল চয়েস কোশ্চেনগুলো বেশি হতে পারে। এখান থেকে যেই ফ্লোচার্টটি সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ তা হলো এরকম, মেক এ ফ্লোচার্ট শোয়িং দ্য স্পেশালিটিস অফ ডিএনএ কম্পিউটার, অর্থাৎ ডিএনএ কম্পিউটারের বিশেষ বৈশিষ্ট্য কি বা বিশেষত্ব কি তা দেখিয়ে একটি ফ্লোচার্ট তৈরি করুন। তাহলে আমরা এটির ফ্লোচার্ট তৈরি করে ফেলি। উত্তরটি তৈরি করতে গেলে আমরা জানি যে 3টি ধাপ অতিক্রম করতে হয়। ফ্লোচার্টে 10-এর মধ্যে 10 পেতে গেলে 3টি ধাপ অতিক্রম করতে হয়। সেটি কি কি? প্রথমে সুন্দর একটি হেডিং দিতে হয়, যেটি ওই কোশ্চেন থেকেই আমাদের হেডিংটা তৈরি করে নিতে হয়। তারপর 6টি বক্স দিতে হয়, বক্সের মধ্যে তথ্যগুলো দিয়ে দিতে হয়, এই প্যাসেজ থেকে নিতে হবে, কোশ্চেন অনুসারে তথ্য দিতে হবে। এবং তৃতীয় ধাপে গিয়ে আমরা দেব ক্যাপশন অর্থাৎ ফিগার ফ্লোচার্ট। এই 3টি ধাপ যদি যথার্থভাবে অতিক্রম করা যায় তাহলে অবশ্যই আপনি 10-এর মধ্যে 10 পাবেন। তবে দ্বিতীয় ধাপটি অর্থাৎ বক্সেস উইথ ইনফরমেশন, এই দ্বিতীয় ধাপটি হচ্ছে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। এই কর্নারে ফ্লোচার্ট তৈরির একটি লিংক আমি দিয়ে দিলাম। এখান থেকে আপনি ফ্লোচার্ট কিভাবে বানানো যায়, ফ্লোচার্টের নানা ধরনের প্রশ্ন, সেগুলো আপনি জেনে নিতে পারবেন যাতে আপনি 10-এ 10 পেতে পারেন। তাহলে দেখুন আমাদের ফ্লোচার্টের হেডিংটি হবে এরকম, দ্য ফ্লোচার্ট শোয়িং দ্য স্পেশালিটিস অফ ডিএনএ কম্পিউটার ইজ অ্যাজ ফলোজ, অথবা ইজ প্রেজেন্টেড বিলো, অথবা ইজ গিভেন বিলো। এটা দিয়ে আমরা একটা কোলন ড্যাশ দিয়ে দেব। এটি হচ্ছে আমাদের ফ্লোচার্টের হেডিং। আর 6টি বক্সের তথ্যগুলো যেভাবে থাকবে সেটা প্রথম বক্সে স্যার তথ্য দিয়ে দেবেন। প্রশ্ন অনুসারে স্যারের প্রথম বক্সের তথ্যটি স্যার হয়তো নাউন ফ্রেজ হিসেবে দিতে পারেন, আবার ইচ্ছে করলে সেটাকে জিরেন পদ্ধতিতেও দিতে পারেন। এখানে স্যার হয়তো জিরান পদ্ধতিতে দিয়েছেন এইভাবে, দেখুন, হোল্ডিং থাউজেন্ডস অফ ইয়ার্স অফ হাই ডেফিনেশন ভিডিও, কিন্তু এটাকে একটু শর্টকাট করে স্যার হয়তো দিয়েছেন এইভাবে, হোল্ডিং 1000 ইয়ার্স হাই ডেফিনেশন ভিডিও। এটি জিরেন্ট হিসেবে স্যার দিয়েছেন। তাহলে বাদ বাকি সব বক্সগুলোতেই আমাদের জিরেন্ট হিসেবে তথ্যগুলো উপস্থাপন করতে হবে। তাহলে দেখুন দ্বিতীয় বক্সে আমরা তথ্যটি দিতে পারি ঠিক এইখান থেকে। আমাদের কিন্তু বলতে হবে যে ডিএনএ কম্পিউটারের বিশেষ বৈশিষ্ট্য কি বা বিশেষত্ব কি সেটা ফ্লোচার্টের মধ্যে ফুটিয়ে তুলতে হবে। তাহলে দেখুন এখানে একটি তথ্য আছে, হোয়াট মেক্স ডিএনএ স্পেশাল ইজ দ্যাট ইট ইজ এক্সট্রিমলি এফিশিয়েন্ট হোয়েন ইট কামস টু স্টোরিং ইনফরমেশন ইন এ লিমিটেড স্পেস, অর্থাৎ যখন স্বল্প স্পেসে স্বল্প জায়গায় বিশাল পরিমাণে তথ্য মজুদ রাখার ব্যাপারটি আসে, তখন দেখা যায় যে এই ডিএনএ হচ্ছে খুবই দক্ষ এবং সেটা যোগ্য। তাহলে এখানে আমরা বলতে পারি, দেখুন, স্টোরিং ইনফরমেশন ইন লিমিটেড স্পেস,
অর্থাৎ খুব স্বল্প পরিমাণ জায়গায় অনেক বেশি তথ্য মজুত করতে পারে বা ধারণ করতে পারে সে। তাহলে আমরা দ্বিতীয় বক্সে দিতে পারি স্টোরিং ইনফরমেশন ইন এ লিমিটেড স্পেস। আর তৃতীয় বক্সের তথ্যটা আমরা এখান থেকে দেব। এই তথ্যটা কিন্তু আগে দিতে হবে আর এই তথ্যটা পরে দিতে হবে ধারাবাহিক অনুসারে, কারণ এই তথ্যটা অ্যাকচুয়ালি পরের তথ্য। দেখুন, এই ডিএনএ কম্পিউটার লিমিটেড স্পেসে অনেক বেশি তথ্য ধারণ করতে পারে, কিন্তু কিভাবে ধারণ করতে পারে সেই তথ্যটা আবার এখানে দেওয়া আছে যে এক্সট্রিমলি এফিশিয়েন্ট। এই ডিএনএ হচ্ছে খুবই দক্ষ এই তথ্য ধারণ করার ক্ষেত্রে। তাহলে আমরা কি বলতে পারি? তাহলে আমরা দিতে পারি বাইরে থেকে একটি ভার্ব এনে, যেমন এই যে এখানে হোল্ডিং ভার্ব আছে, এরকম একটা ভার্ব এনে তাহলে আমরা বলতে পারি হোল্ডিং ইনফরমেশন পারফেক্টলি অ্যান্ড এফিশিয়েন্টলি। অর্থাৎ তথ্যগুলোকে সে পারফেক্টলি এবং এফিশিয়েন্টলি ধারণ করতে পারে। তাহলে আমরা তৃতীয় বক্সে কি দেব দেখুন তো, হোল্ডিং ইনফরমেশন পারফেক্টলি অ্যান্ড এফিশিয়েন্টলি। এফিশিয়েন্ট অ্যাডজেক্টিভ ছিল, সেটা থেকে এফিশিয়েন্টলি দিলাম, আর পারফেক্ট থেকে পারফেক্টলি টার্মটাকে নিয়ে আসলাম। এরপরে সামনে আমরা এগোতে থাকি, দেখুন আরো তথ্য পাই কিনা। এখানে দেখুন সামনের দিকে কিছু তথ্য রয়েছে। জাস্ট 1 milligram of DNA is capable of holding all the printed material in the world. তার মানে হলো 1 মিলিগ্রাম ডিএনএ সারা পৃথিবীর যত ছাপানো তথ্য রয়েছে সবগুলোকে ধারণ করতে পারে। তাহলে এই তথ্যটিকে আমরা সংক্ষেপে কিভাবে তুলে ধরতে পারি জিরান্ড স্টাইল ফলো করে? এই হোল্ড ভার্বটার সাথে আইএনজি করা আছে, এখান থেকে আমরা শুরু করতে পারি। হোল্ডিং অল দ্য প্রিন্টেড ম্যাটেরিয়াল ইন দ্য ওয়ার্ল্ড। ইন দ্য ওয়ার্ল্ড দিলে অনেক বড় হয়ে যাবে, এটাকে শর্টকাট করে এভাবে বলা যায়, হোল্ডিং ওয়ার্ল্ডস অল প্রিন্টেড ম্যাটেরিয়ালস। মানে পৃথিবীর সকল ছাপানো বস্তুকে ধারণ করতে পারে সে, এই কথাটা বললাম। হোল্ডিং ওয়ার্ল্ডস অল প্রিন্টেড ম্যাটেরিয়ালস, এটা দিলাম আমরা 4 নম্বর বক্সে। আর 5 নম্বর বক্সে আমরা কি ধরনের তথ্য দিতে পারি দেখুন, ডিএনএ কম্পিউটিং ইজ কারেন্টলি ইন ইটস ইনফ্যান্সি। এটা একটি গুরুত্বপূর্ণ তথ্য ডিএনএ কম্পিউটারের ক্ষেত্রে, যে ডিএনএ কম্পিউটার এখনো কিন্তু তার শৈশব অবস্থায় অর্থাৎ প্রাথমিক অবস্থায় রয়ে গেছে, সে খুব বেশি ম্যাচিউর হয়নি, অর্থাৎ প্রাথমিক অবস্থায় রয়ে গেছে। তাহলে আমরা এটাকে কিভাবে বলবো বলুন তো দেখি। আমরা বাইরে থেকে একটা ভার্ব নিয়ে আসতে পারি রয়ে গেছে এই অর্থে। তাহলে রিমেইন, রিমেইন মানে অবস্থান করা বা থাকা বা রয়ে গেছে। তাহলে রিমেইন ভার্বের সাথে আমরা আইএনজি করে দেব, যেহেতু আমরা জিরেন্ট দিয়ে উত্তর লিখছি। তাহলে আমরা বলবো এইভাবে, রিমেইনিং ডিএনএ কম্পিউটিং বা কম্পিউটার ইন ইনফ্যান্সি। অর্থাৎ ডিএনএ কম্পিউটার বা কম্পিউটিং ইনফ্যান্সি লেভেলে রয়ে গেছে। তাহলে আমরা রিমেইন ভার্বের সাথে আইএনজি করে দিলাম, যে ভার্বটাকে আমরা বাইরে থেকে নিয়ে এসেছি। তাহলে রিমেইনিং ডিএনএ কম্পিউটার বা কম্পিউটিং ইন ইনফ্যান্সি। এই গেল আমাদের 5 নম্বর বক্সের তথ্য। আর 6 নম্বর বক্সের তথ্য আমরা দিতে পারি এইখান থেকে দেখুন, ইফ ডিএনএ কম্পিউটিং ইজ পারফেক্টেড। যদি এই ডিএনএ কম্পিউটিং বা কম্পিউটার যদি পরিপূর্ণতা লাভ করে তাহলে কি হবে দেখুন, কম্পিউটারস উইল বিকাম ক্যাপাবল অফ হোল্ডিং অ্যামাউন্ট অফ ইনফরমেশন। তখন কম্পিউটার বিশাল পরিমাণে তথ্য ধারণ করতে সক্ষম হবে। কি ধরনের তথ্য? দ্যাট আর হার্ড টু ইমাজিন বাই টুডেস স্ট্যান্ডার্ড। যেটা বর্তমানের মানদণ্ডে কল্পনা করাটাই অনেকটা অসম্ভব বা অনেক কঠিন, এরকম কল্পনা করাই যায় না। তাহলে আমরা এটাকে সংক্ষিপ্তভাবে বলতে পারি এইরকম, যে হোল্ডিং আনইমাজিনেবল অ্যামাউন্টস অফ ইনফরমেশন, এটা বলতে পারি। অর্থাৎ যেটা ইমাজিন করা যাচ্ছে না, এই ইমাজিন থেকে আনইমাজিনেবল তথ্যটাকে নিয়ে আসলাম। হার্ড টু ইমাজিন মানে যেটাকে কল্পনা করা কঠিন, অর্থাৎ এই টার্মটার পরিবর্তে আমরা ব্যবহার করেছি আনইমাজিনেবল, অর্থাৎ অকল্পনীয় পরিমাণে ডাটা মজুত করার ব্যাপারটা এখানে আমরা তুলে ধরছি। তাহলে আমরা কিভাবে বলবো দেখুন, হোল্ডিং, তারপরে এই হার্ড টু ইমাজিনের পরিবর্তে আমরা দিয়েছি আনইমাজিনেবল। তাহলে হোল্ডিং আনইমাজিনেবল অ্যামাউন্টস অফ ইনফরমেশন, অর্থাৎ অকল্পনীয় মাত্রার তথ্য ধারণ করতে সক্ষম। এই তথ্যটা আমরা 6 নম্বর বক্সে দিব, যেটাকে আমরা জিরান পদ্ধতিতে লিখেছি। তাহলে দেখুন আমরা 1 থেকে 6 নম্বর বক্স পর্যন্ত সবগুলোকে জিরান পদ্ধতিতে অর্থাৎ স্যারের দেওয়া তথ্য অনুসারে এবং প্রশ্ন অনুসারে যথার্থভাবে উত্তর লিখেছি এবং সবগুলো তথ্যই এই প্যাসেজ থেকে নিয়েছি। আর
তৃতীয় এবং চতুর্থ নাম্বার বক্সের ঠিক নিচে আমরা ক্যাপশন দিয়ে দেব, অর্থাৎ থার্ড ব্র্যাকেটে দিয়ে দেব ফিগার কোলন দিয়ে ফ্লো চার্ট। দেখুন আমরা দিয়েছি ফিগার কোলন ফ্লো চার্ট, এটাকে থার্ড ব্র্যাকেটে দিয়েছি, এটা হলো ক্যাপশন। তাহলে দেখুন আমাদের প্রশ্ন অনুসারে সুন্দর একটা হেডিং আমরা তৈরি করে দিয়েছি, তারপরে 6টি বক্সের তথ্য যথার্থভাবে দিয়েছি এবং তৃতীয় ধাপে গিয়ে আমরা ক্যাপশন দিয়েছি। 3টি ধাপই যথার্থভাবে আমরা অতিক্রম করেছি। অর্থাৎ এইভাবে যদি আপনি সঠিকভাবে তথ্যটি তুলে ধরতে পারেন প্রশ্ন অনুসারে, তাহলে অবশ্যই আপনি 10 এ 10 পাবেন। আর এই টিউটোরিয়ালটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই আপনার বন্ধু-বান্ধবদের সাথে শেয়ার করবেন, লাইক দিবেন, কমেন্ট করবেন এবং আপনাদের কি দরকার সেটা কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। তা না হলে কিন্তু আমরা বুঝতে পারছি না যে আপনাদের আসলে কি ধরনের প্রশ্ন দরকার, কি দরকার ইত্যাদি। আর যারা ইতোমধ্যে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে ধন্যবাদ। আর যারা সাবস্ক্রাইব করেন নাই তারা সাবস্ক্রাইব করে পাশে যে বেল আইকনটি আছে তাতে একবার ক্লিক করে রাখবেন, যাতে পরবর্তী ভিডিওগুলোর খুব সহজেই আপডেট পেতে পারেন। আর পরবর্তী ভিডিও দেখার জন্য অনুরোধ রইল। সে পর্যন্ত সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন। আল্লাহ হাফেজ।